बुद्धं शरणं गच्छामि। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমুরস ওয়ার্ল্ড। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। এইবারের পর্বে আমি আমার ভিডিওর ভিউয়ার্সদেরকে বাংলাদেশের এমন একটি প্রাচীন পুরাকীর্তির সাথে পরিচয় করিয়ে দিতে চাই যে পুরাকীর্তিটি ১৬০০ বছর পুরনো। নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত এই পুরাকীর্তির নাম হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার, যে পুরাকীর্তিটি আবিষ্কৃত হয়েছিল ১৮৭৯ খ্রিস্টাব্দে ১০ হেক্টর অঞ্চল জুড়ে। যে পুরাকীর্তিটি ৩০০ বছর ধরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ছিল এক বিখ্যাত ধর্মশিক্ষাদান কেন্দ্র। ১২০০ শতকের প্রথম দিকে যে পুরাকীর্তিটি তুর্কি সেনাপতি মোহাম্মদ বখতিয়ার খলজির নির্দেশে তার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে লুটপাট, অগ্নিসংযোগ ও বৌদ্ধ ভিক্ষুকদের গণহত্যা করেছিল, যার ফলে প্রতিষ্ঠানটির মূল্যবান গ্রন্থাগার, শিল্পকর্ম ও স্থাপত্য নিদর্শন অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। যে পুরাকীর্তিতে ছিল ৩০ মিটার উঁচু একটি মন্দির, যেখানে রয়েছে একটি জাদুঘর, যেখানে সংরক্ষিত উল্লেখযোগ্য মূর্তিগুলোর মধ্যে রয়েছে বেলে পাথরের চামুণ্ডা মূর্তি, লাল পাথরের দণ্ডায়মান শীতলা মূর্তি। এই দর্শনীয় স্থানের বিস্তারিত তথ্য জানবার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা এখন আছি নওগাঁয়। এখন পাহাড়পুরে প্রবেশ করব। এই প্রত্নতাত্ত্বিক জায়গার নাম হচ্ছে পাহাড়পুর। পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনের সময়সূচি সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত, আর শীতকাল অর্থাৎ ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা। প্রবেশ মূল্য দেশি পর্যটক ৩০ টাকা, শিক্ষার্থীদের জন্য ১০ টাকা, সার্ক বহির্ভূত বিদেশি পর্যটক ৫০০, সার্কভুক্ত বিদেশি পর্যটকের জন্য ২০০ টাকা। আচ্ছা, আমরা এখন টিকিট ক্রয় করে প্রবেশ করছি ভিতরে। দেখুন দর্শক মণ্ডলী, জায়গাগুলো আসলে অনেক সুন্দর। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি পাহাড়পুর বৌদ্ধবিহারে। জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে একটা জাদুঘর আছে এবং এটা হচ্ছে ঠিক প্রবেশ পথটা। এই যে এটা গেট। তো আমরা এদিক দিয়ে ওই দিকে যাব, ওই যে ওই প্লেসটায় যাব। এটা হচ্ছে রেস্ট হাউস, অর্থাৎ এখানে থাকার ব্যবস্থা আছে। এখানে অসংখ্য ফুলের বাগান, ফুলের গাছ, ফুল তোলা নিষেধ। একটা ঝিরঝিরানি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এই বৌদ্ধবিহার ভ্রমণ, ছিটছিটানি বৃষ্টি এবং এই অদ্ভুত সৌন্দর্য অবলোকন খুবই ভালো লাগছে আসলে। আপনারা দেখুন এগুলো কত কারুকার্য মণ্ডিতভাবে সাজানো, এই ফুলের গাছগুলো। এই যে এটা একটা জীবজন্তুর আকৃতি ধারণ করে এগুলো করা হয়েছে। এটা জিরাফ, ওই যে হাতি দেখা যাচ্ছে। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব, যার শাসনামল ছিল ৭৮১ থেকে ৮২১ খ্রিস্টাব্দ, অর্থাৎ অষ্টম শতক, অর্থাৎ অষ্টম শতাব্দীর শেষের দিকে বা নবম শতকে যে বিহারটি তৈরি করা হয়েছিল। ১৮৭৯ খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেছিলেন।
ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম একটি বৌদ্ধ বিহার। আয়তনে এর সাথে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতের নালন্দা মহাবিহারের তুলনা করা যেতে পারে। এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত একটি ধর্মশিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, পার্শ্ববর্তী অন্যান্য দেশ অর্থাৎ চীন, তিব্বত, মায়ানমার যেটি ছিল তদানীন্তন ব্রহ্মদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশ যেখানে বৌদ্ধরা বসবাস করেন, তারা এই স্থানে আসতেন ধর্মজ্ঞান অর্জন করতে। খ্রিস্টীয় ১০ম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ১৯৮৫ খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। পঞ্চবর্ধনের রাজধানী পঞ্চনগর, যার বর্তমান নাম হচ্ছে মহাস্থান, এবং অপর শহর কোটিবর্ষ, যার বর্তমান নাম হচ্ছে বানগড়, এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল এই সোমপুর বিহার, যার ধ্বংসাবশেষটি বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র ৫ কিলোমিটার। অর্থাৎ আপনারা এই জায়গাটিতে যদি ট্রেনে করে আসতে চান তাহলে নামতে হবে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশনে। সেখান থেকে ৫ কিলোমিটার দূরত্বেই পেয়ে যাবেন এই ঐতিহাসিক ১৬০০ বছর পুরনো পুরাকীর্তিটি। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটির ভূমি পরিকল্পনা চতুর্ভুজাকৃতির, অর্থাৎ চারকোনা। ১০ হেক্টর অঞ্চল জুড়ে যে পুরাকীর্তিটি বর্তমানে বিরাজমান, এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত। অর্থাৎ এই এলাকায় কিন্তু কোনো পাহাড় নেই। আপনারা যে উঁচু ঢিবি জাতীয় পাহাড় সদৃশ স্তম্ভ বা স্থাপনা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মানুষের দ্বারা সৃষ্ট। এটি কোনো প্রাকৃতিক পাহাড় নয়। প্লাইস্টোসিন যুগের বরেন্দ্র নামক অনুচ্চ এলাকার অন্তর্ভুক্ত। এই মাটিতে লৌহজাত পদার্থের উপস্থিতির কারণে এর রং মূলত লালচে। অবশ্য বর্তমানে এই মাটি অধিকাংশ স্থানে পললের নিচে ঢাকা পড়েছে। পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় ৩০ মিটার উঁচুতে অবস্থিত পাহাড় সদৃশ স্থাপনা হিসেবে এটি এখনও টিকে রয়েছে। স্থানীয় লোকজন একে গোপাল চিতার পাহাড় হিসেবে আখ্যায়িত করত, সেই থেকেই এর নাম হয়েছে পাহাড়পুর, যদিও এর প্রকৃত নাম হচ্ছে সোমপুর বিহার। ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানেই এক প্রকার জরিপ কাজ পরিচালনা শুরু করেছিলেন। অর্থাৎ তারা বিভিন্ন স্থানে জরিপ কাজ চালিয়েছিলেন এই উদ্দেশ্যে যে কোনো স্থানে কোনো ধরনের স্থাপনা বা ভবন নির্মাণ কাজ করা যায় কিনা, পুকুর খনন করা যায় কিনা, প্রশাসনিক কাজ চালানোর জন্য কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যায় কিনা, অর্থাৎ জনবসতি গড়ে তোলা যায় কিনা, এই সকল উদ্দেশ্যেই তারা জরিপ পরিচালনা করতেন। পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন ইংরেজ একজন ব্যক্তি, যার নাম হচ্ছিল বুকানন হ্যামিল্টন, যিনি 1807 থেকে 1812 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় এই পাহাড়পুর পরিদর্শন করেছিলেন। এটি ছিল পাহাড়পুরে প্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন। এরপর এই প্রত্নস্থল পরিদর্শনে আসেন আরেক ইংরেজ ব্যক্তি, যার নাম ছিল ওয়েস্টম্যাক্ট। এরা দেশে ফিরে তাদের অভিজ্ঞতা সংবলিত বিবরণ পত্রপত্রিকায় প্রকাশ করেছিলেন। সেই প্রকাশিত তথ্য থেকেই পরবর্তীতে আমরা এই পুরাকীর্তির ইতিহাসগুলো জানতে পারি। অর্থাৎ এই পুরাকীর্তির ইতিহাস মূলত ইংরেজরাই সংরক্ষণ করে পুস্তকে লিখে রেখেছিলেন।
আপনাদের মনে হঠাৎ প্রশ্ন আসতে পারে যে এত বছর পুরনো অর্থাৎ ১৬০০ বছর পুরনো পুরাকীর্তির ইতিহাস আসলে কিভাবে সংরক্ষিত হতো। এভাবেই সংরক্ষিত হয়েছিল। যখন ইংরেজরা এই জায়গা পরিদর্শনে এসেছিলেন, তারা নিজ দেশে গিয়ে বই পুস্তকে বা পাথরে খোদাই করে যেভাবেই হোক তারা এই সকল পুরাকীর্তির ইতিহাস এবং অন্যান্য তথ্যগুলো সংরক্ষণ করেছিলেন। এরই সূত্র ধরে 1879 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন। পরিদর্শনের পর এই জমিটি ব্যাপক হারে খনন করার প্রতি তিনি আগ্রহ দেখান, কিন্তু জমির মালিক বলিহারের তদানীন্তন এক হিন্দু জমিদার তাকে এই কাজে বাধা প্রদান করেছিলেন। তাই তিনি বিহার এলাকার সামান্য অংশে এবং পুরাকীর্তির কেন্দ্রীয় ঢিবির শীর্ষভাগের সামান্য অংশে খনন কাজ চালিয়েই অব্যাহতি দিয়েছিলেন। এই খনন কার্যের সময় কেন্দ্রীয় ঢিবির অংশে চারপাশে উদ্গত অংশবিশিষ্ট একটি বর্গাকার ইমারত আবিষ্কার করেন, যার দৈর্ঘ্য ছিল 22 ফুট। অবশেষে 1904 খ্রিস্টাব্দের প্রত্নতাত্ত্বিক আইনের আওতায় এই স্থানটি 1919 খ্রিস্টাব্দে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে সরকারিভাবে ঘোষিত হয়। মোনাস্ট্রি রেস্ট হাউস মিউজিয়াম। মুসলিম সেনাপতি ও আক্রমণের বিষয় যদি বলতে চাই তাহলে বলবো 1204 থেকে 1200 শতকের প্রথম দিকে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বাহিনী বাংলার বিভিন্ন শিক্ষাকেন্দ্র নালন্দা অদন্তপুরী সহ বিভিন্ন জায়গা আক্রমণ করেছিলেন। অনেক গবেষক মনে করেন যে বখতিয়ার খলজির শাসনামলে এই অঞ্চলের অনেক বিহার ও মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। যেহেতু উনি একজন মুসলিম শাসক ছিলেন, উনি চেয়েছিলেন এই জায়গায় কোনো ধরনের বৌদ্ধ হিন্দু ধর্মগোষ্ঠী জনগণের যাতে অস্তিত্ব না থাকে। এ কারণেই তিনি এই জায়গা আক্রমণ করে মুসলিম শাসন কায়েম করতে চেয়েছিলেন। যদিও সোমপুর মহাবিহারের ক্ষেত্রে সরাসরি প্রমাণ কিছুটা বিতর্কিত, অর্থাৎ সরাসরি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির সম্পৃক্ততা রয়েছে কিনা এই ধ্বংসাবশেষের পিছনে, সেটি নিয়েও কিছুটা বিতর্ক রয়েছে ইতিহাসে। আক্রমণের সময় লুটপাট, অগ্নিসংযোগ ও বৌদ্ধ ভিক্ষুকদের গণহত্যা সংঘটিত হয়, যার ফলে প্রতিষ্ঠানটির মূল্যবান গ্রন্থাগার, শিল্পকর্ম ও স্থাপত্য নিদর্শন ধ্বংস হয়ে যায়, যার কিছু অংশ বর্তমানে সংরক্ষিত অবস্থায় রয়েছে এই জাদুঘরটিতে। আপনারা সরেজমিনে গিয়ে যদি এই জাদুঘরে প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন সেই সময় বৌদ্ধদের দ্বারা নির্মিত অথবা তাদের দ্বারা ব্যবহৃত এই সকল আসবাবপত্র এবং বিভিন্ন মূর্তি। স্থানীয় রাজনীতির প্রভাব ছিল সেই সময়। কিছু প্রাচীন শিলালিপি ও ঐতিহাসিক দলিল অনুযায়ী স্থানীয় হিন্দু শাসকরা ও রাজনৈতিক দ্বন্দ্বও সোমপুর মহাবিহারের ধ্বংসের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অর্থাৎ এই সোমপুর বিহার যে বৌদ্ধ ধর্মাবলম্বী অনুসারীদের এক তীর্থস্থান অথবা বিদ্যা অন্বেষণ কেন্দ্র ছিল, সেটি ধ্বংসেও কিন্তু এক হিন্দু শাসকেরও সম্পৃক্ততা ছিল। ঐতিহাসিক কিছু সূত্রে উল্লেখ আছে যে রাজা জাত বর্মা বা সমমানের কোনো স্থানীয় নেতার আক্রমণে এই মঠের প্রধান প্রতীক ও মঠাধ্যক্ষকে হত্যার ঘটনা ঘটেছিল, যার ফলে বিহারের স্থায়িত্ব ভঙ্গ হয়েছিল। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও শাসনের হস্তক্ষেপের কারণে এই শিক্ষা কেন্দ্রটি অপরিকল্পিতভাবে অবহেলিত ও পরিত্যক্ত হয়েই পরবর্তীতে পড়ে থাকে। সোমপুর বিহারের ধ্বংসের ফলে প্রাচীন বাংলায় বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান কেন্দ্রটি মূলত হারিয়ে গিয়েছিল। বহু মূল্যবান ধর্মীয় গ্রন্থ, শিলালিপি ও শিল্পকর্ম চিরতরেই মুছে গিয়েছিল, যা পূর্ব এশিয়ার জ্ঞান ও সংস্কৃতির এক অপূরণীয় অংশ ছিল। এই ধ্বংস প্রক্রিয়া শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান না, বরং এক সমৃদ্ধ সাংস্কৃতিক ও শিক্ষামূলক ঐতিহ্য উপরন্তু এক জাতিকেই ধ্বংস করে দিয়েছিল। এইবার জেনে নেওয়া যাক এই প্রত্নতাত্ত্বিক খনন সম্পর্কে আরও বেশ কিছু অজানা তথ্য।
পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক খনন কার্যকে দুভাগে ভাগ করা যায়। প্রথমত বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালীন সময় মূলত ব্রিটিশ যুগে এবং দ্বিতীয়ত স্বাধীনতা উত্তরকালে ৮০-র দশকে। 1879 সালে ব্রিটিশ এক ব্যক্তি কানিংহাম প্রথম উদ্যোগটি গ্রহণ করেন, কিন্তু বলিহারের জমিদারের বিরোধিতায় কেবলমাত্র কেন্দ্রীয় ঢিবির শীর্ষভাগ খনন করে তাকে থেমে যেতে হয়, যে খননে চারপাশে উদ্গত অংশযুক্ত প্রায় 7 মিটার উঁচু একটি কক্ষ আবিষ্কৃত হয়েছিল। ভিউয়ার্স, এই জায়গাটায় আসলে ওঠার কোনো ব্যবস্থা নেই, কোনো সিঁড়ি নেই, প্রশাসনিকভাবে ওঠার কোনো সুবিধা রাখা হয়নি। তো আমি এইভাবে যাচ্ছি, আর আপনারা দেখুন জায়গাটা কতটা বড়। এটা হচ্ছে বৌদ্ধ বিহার, এখানে একটু সাবধানে স্টেপ ফেলাতে হবে। এর দীর্ঘদিন পর অর্থাৎ 1923 সালে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র গবেষণা পরিষদ ও ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের যৌথ প্রচেষ্টায় এবং দীঘাপতিয়ার জমিদার পরিবারের সদস্য শরৎ কুমার রায়ের অর্থের সংস্থানে পুনরায় এই প্রত্নতাত্ত্বিক কাজের কিছু খনন কার্য শুরু হয়। সেই বছর ঐতিহাসিক D.R. ভান্ডারকরের নেতৃত্বে প্রত্নস্থলটির দক্ষিণ পশ্চিম অংশে খনন পরিচালিত হলে উত্তর দক্ষিণে বিন্যস্ত এক সারি কক্ষ এবং চত্বরের অংশবিশেষ পাওয়া যায়। এখানে আমি 3-4 বছর আগে এসেছিলাম, তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল বিধায় ঢুকতে পারিনি, বাট তারপরও কোনোভাবে ঢুকেছিলাম, কিন্তু সন্ধ্যার মুহূর্ত ছিল বিধায় ভিডিও করতে পারিনি। তবে এবার আমি দিনের ভিউ পাচ্ছি, যদিও আকাশ মেঘলা একেবারে।